আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ। নূরের ওপর হামলাকারীদের বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ফ্যাসিবাদী বিরোধী সব দলের। রাজবাড়ীর গোয়ালন্দের নুরা পাগলার মাজারে তৌহিদি জনতার ব্যানারে হামলা, ভাঙচুর, সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক। অন্তর্বর্তী সরকারের নিন্দা। এবং বাকেরকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন প্রতিদ্বন্দ্বীরা। অনলাইনে অপপ্রচারের অভিযোগ ছাত্রদলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 7টার পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যা 7:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে গত 30 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন রাতে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার, এনসিবি, জামাত, আমরা যেটা মনে করছি তারা যেহেতু মিছিল দিচ্ছে, তারা আসছে এভাবেই। আর আপনারা দেখছেন যে তারা লাঠি সোটা নিয়ে ভাঙচুর করছে। তারা ভীত, সন্ত্রস্ত এবং ভয় পাচ্ছে যে জাতীয় পার্টি দিন দিন যে অবস্থানে চলে যাচ্ছে, এটাকে নিশ্চিহ্ন করার জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। জাতীয় পার্টিকে ভারত আবারও বিরোধী দল বানাতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শুধু জাতীয় পার্টি নয়, 14 দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। শুক্রবার শাহবাগে দলটির সংহতি সমাবেশে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজড। স্বৈরাচার আর প্রত্যাবর্তন হবে না। রিপোর্ট আদিল সাজেবের। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ থাকার পরেও জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে গণ অধিকার পরিষদের এই সমাবেশে। প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনিক সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। জাতীয় পার্টিকে আওয়ামী দোসর উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিকরা বলেন, জাপা সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেয়া হবে না। ভারত, তুমি মানবাধিকার আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। এজন্য মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। আদিল সাজেব, এটিএন বাংলা, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার মাজার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা হয়েছে। জুমার নামাজের পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে সেখান থেকে মরদেহ তুলে পদ্মার মোড়ে আগুনে পুড়িয়ে দেয় তারা। এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নামে একজন নিহত হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহ অর্ধশতাধিক আহত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 23 আগস্ট মৃত্যুর পর নুরা পাগলাকে দরবারে উঁচু বেদিতে দাফন করা হয়। এটি ইসলামী শরীয়তের পরিপন্থী দাবি করে ঈমান আকিদা রক্ষা কমিটি কবর স্বাভাবিক করার আলটিমেটাম দিয়েছিল। রাজবাড়ী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এদিকে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহ অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল, এবার হঠাৎ করে কিছু অংশ তারা হাতুড়ি, রড এবং শাবল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে ইউনো মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্ছৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিপাত ঘটায়। জাতীয় নির্ভর বানচালায় পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে, তাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে ফারুক বলেন, দলটি ভোটে যেতে একদিকে পিআর সহ নানা দাবি সামনে আনছে, অন্যদিকে 300 আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াতকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। ফারুক বলেন, গেল 1.5 দশক বিএনপি সহ বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় মদদে দমন পীড়ন চালিয়েছে পতিত শেখ হাসিনা সরকার। নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। একদিকে পিআর না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। 300 প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেশতে নিয়ে যাবো যদি দাঁড়িপাল্লারে ভোট দাও। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ভয় ও শঙ্কামুক্ত রাষ্ট্র গঠনে জনগণকে জামায়াতে ইসলামের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত শুধুমাত্র দেশের মানুষের রাজনীতি করে দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে তাদের প্রধান লক্ষ্য। রাজধানীতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে আমিরে জামাত এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রথম প্রমাণ হচ্ছে জুলাই মাসে জামায়াতের সমাবেশে অসুস্থ হবার পর চিকিৎসা শেষে প্রায় 1.5 মাস পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নির্বাচনী এলাকা মণিপুরি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ শাখা। এ সময় চিকিৎসা নিতে আসেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্যাম্পে চিকিৎসা দেন রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব না। এ সময় নিজের অপারেশন দেশে করানোর প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে চিকিৎসা করাতে যান তাদের জন্য এটা ছিল একটা প্রতিবাদ। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক দুর্নীতি মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে জামায়াতের প্রধান লক্ষ্য। দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা।
শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যারা এমপি নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না বলেও জানান জামায়াত আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে ডাকসু নির্বাচনের শেষ সময়ে ভোটারদের মন জয়ে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন প্রার্থীরা। জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করে গোটা ক্যাম্পাসে। বিভিন্ন হলের মসজিদে প্রচারণাও চালায় তারা। শেষ মুহূর্তে এসেও থেমে নেই প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডাকসু নির্বাচনের আগে শেষ শুক্রবার, প্রচারণারও বাকি মাত্র 2 দিন। তাই এদিন প্রার্থীরা ছুটে বেরিয়েছেন হলের মসজিদগুলোতে। জুমার নামাজ শেষে নির্বাচনী ইশতেহার ও লিফলেট ভোটারদের হাতে তুলে দেন তারা। শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলো আদায়ের ক্ষেত্রে সে কার্যকরী ভূমিকা রাখবে হল সংসদে, তার ভোকালটাকে রেজ রাখবে বা স্ট্রং রাখবে। হল ভিত্তিক যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা থেকে বেরিয়ে স্টুডেন্টরা চাচ্ছে একটা ভ্রাতৃত্বমূলক রাজনীতি। ভোট নিয়ে যখন ক্যাম্পাসে টান টান উত্তেজনা, তখন প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী, সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। তবে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী সাদেক হোসেন। জালাউদ্দিন মোহাম্মদ খালেদের সাথে যেহেতু সেই জোট গঠন করছে, প্রার্থীতা বাতিলের আগে তিনি যদি প্রত্যাহার করতেন হয়তো তিনি আরেকজনকে নিতে পারতেন, ওই সুযোগটা ছিল। কিন্তু এখন এমন সময় এসে সে প্রার্থীটা বাতিল করছে, এখন কাউকে নেওয়ার সুযোগ নাই। এটা আমি মনে করি একটা রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে তারা এই জিনিসটা সামনের দিকে সুনিপুণভাবে আগাইছে। এদিকে জুমার নামাজ শেষে মুহসিন হলে প্রচারণা চালায় ছাত্র দলের ভিপি প্রার্থী। বলেন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন গ্রুপ। এই অনলাইন প্রপাগান্ডা চালানোর জন্য আমাদের কাছে তথ্য আসছে, একটা মেসিভ প্রিপারেশন চলছে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা মেসিভ একটা অনলাইন প্রপাগান্ডা চালানোর প্রিপারেশন চালাচ্ছে। সুতরাং গোটা বাংলাদেশ যেন এই ব্যাপারটাতে সচেতন থাকে। একই সময় সূর্য সেন হলে গণসংযোগ করে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। তার অভিযোগ, বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেয়া হলেও প্রশাসন একপাক্ষিক আচরণ করছে। সবাইকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গত 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে প্রায় 2500 মানুষের প্রাণহানি ও কয়েক হাজার আহত হয়। বিধ্বস্ত হয় প্রায় 8000 ঘরবাড়ি। দুর্যোগ কবলিত এলাকায় আশ্রয়, খাদ্য, পানি ও চিকিৎসা সেবা তীব্র সংকট দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক মানবিক সহায়তার উদ্যোগ নেয়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ পরিবহন বিমান ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয়। 11 টনেরও বেশি এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি, গুঁড়া দুধ, ঔষধ, কাপড়, বিছানাপত্র, মশারি ও অন্যান্য জরুরি সামগ্রী। এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব করবে বলে আশা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর। এর আগে 2022 সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল বাংলাদেশ। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। রাজধানীর বাজারে প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। থরে থরে সাজানো সবজি, কিন্তু সবই ক্রেতা সাধারণের নাগালের বাইরে। ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ এখনো ২০০ টাকা কেজি। শাক সবজি থেকে শুরু করে মাছ, মাংস, মুরগি, ডিম, ডাল সবকিছুর দামই বাড়তি। ভরা মৌসুমেও ১ কেজি রূপালী ইলিশের দাম ২৬০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। তবে আমদানির ফলে কোনো কোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে। রাজধানীর বাজার ঘুরে আরো বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। মাছের বাজারে হাত দেওয়া যাচ্ছে না, মাছ কেনার মতো সাধ্যসামর্থ্য নেই। আমাদের দেশে একসময় প্রচলিত প্রবাদ ছিল মাছে ভাতে বাঙালি। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দাম, তাতে মাছ তো দূরের কথা, ডাল ভাত জোটানোই কষ্টকর হয়ে উঠেছে। বাজারে এসে হতাশ ও অসহায় ক্রেতারা। বেগুন বেচতেছি ১২০ টাকা, বেগুন আরেকটা বেচতেছি ১০০ টাকা, করলা উস্তা ১০০ টাকা কেজি, ঢেঁড়স ১০০ টাকা কেজি। স্যালারি তো আমাদের এভাবে বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো বেড়েই চলছে, তো আমাদের তো চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মাছ গোশের কথা আমি বাদই দিলাম, সবজিটা সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করবে? যে দিনে ৫০০ টাকা ইনকাম করে, যদি ১০০ টাকা করে কেজি সবজি হয়, তাহলে সে কিভাবে শুধু সে কি সবজি কিনেই তো ভাত খেতে পারবে না। মোটা চাল এখনো ৫০ টাকার নিচে মিলছে না। ভালো মানের চাল কিনতে হলে গুনতে হবে কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা। সম্প্রতি আমদানি শুরু হওয়ায় কোনো কোনো চালের দাম সামান্য কমলেও বাজারে তার প্রভাব সামান্যই। নাজির চাল ৮০ থেকে ৮২ টাকা, আর মিনিকেট ৭৮ থেকে ৮০, আর আটার চাল আছে ৫৮ থেকে ৬০ টাকা। মাছের বাজার আরও অস্থির। রূপালী ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ভরা মৌসুমেও দাম কমার লক্ষণ নেই। দেশি মাছের বাজারও চড়া। এখন পুরো ইলিশের মৌসুম, কিন্তু ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাড়িতে মেহমান আসছে, সেই হিসাবে একটা ইলিশ কিনবো, কিন্তু ২৪০০ টাকা কেজি। ১.৫ কেজি আলা ৩০০০ থেকে ১ কেজি ৪০০ গ্রাম, আবার ১ কেজি ২০০ গ্রাম আছে, ১০০ গ্রাম আছে ২৬০০ ২৭০০ টাকা কেজি। হঠাৎ করেই বেড়ে গেছে মসুর ডালের দাম। সয়াবিন তেলের দাম এখনো ১৯৫ টাকা লিটার। মসুর ডাল প্রতি কেজিতে আপনার ১৫ থেকে ২০ টাকা বাড়ছে। স্বস্তি নেই মুরগির দামেও। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি এখন ১৮০ টাকা কেজি। দেশি ৫৫০ আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকা দরে। ডিমের দাম গেল সপ্তাহে কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে। মনে করে এটা ১০ টাকা কম বেশি হয় প্রতিদিন, অথবা কম কিনলে কম হয়, একটু বেশি কিনলে একটু বেশি। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ১৪০ থেকে ১৩০ টাকা আসছে, এখন আবার একটু বাড়তির দিকে ১৩৫ টাকা এখন পার ডজন চলে। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারির দাবি জানালেন বাজার করতে আসা সাধারণ মানুষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে পশ্চিমা সেনারা মোতায়েন করলে তাদের উপর হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যদি এমন হয় তবে ন্যাটো সেনারা হবে তাদের হামলার লক্ষ্য। এর আগে প্যারিসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পর কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে ২৬ দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে। তার দাবি, দীর্ঘমেয়াদে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হবে এই পদক্ষেপ। একথার পর ক্ষুব্ধ পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ইউক্রেনকে বাধা দেবে না মস্কো, তবে জেলেনস্কির ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হতে দেবেন না তিনি। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আনুতিন চার্নাভিরাকুল। তিনি দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভুম জাইথাই পার্টির প্রেসিডেন্ট। পার্লামেন্ট এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ এমপি আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের মোট আসন সংখ্যা ৪৯২। বিজয়ের জন্য ৫৮ বছর বয়সী আনুতিনের কমপক্ষে ২৪৭ জন এমপির ভোট দরকার ছিল। আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন এমপি। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে গত ২৯ আগস্ট থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী
পায়েনতাং সিনাওয়াত্রা, যিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরছি সংবাদে। এবার খেলার খবর। নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে আজ কাঠমান্ডুতে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচে খেলতে বুধবার সেখানে পৌঁছায় হ্যাভিয়ার ক্যাবরেরার দল। 9 সেপ্টেম্বর শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। তার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছেন না সামিত আর হামজা দেওয়ান চৌধুরীকে। তবে বাংলাদেশের কোচ বলেন, এই দুজন না থাকায় তাদের জায়গায় যারা সুযোগ পাবেন তারা বেশি সময় খেলার সুযোগ পাবেন। নিজেদের প্রমাণের সুযোগ বাকিদের জন্য। নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় নেই বছর তিনেকের বেশি সময় ধরে। এবার সেই বাধা পার হতে চায় লাল সবুজ দলের প্রতিনিধিরা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ধাওয়া পাল্টা ধাওয়া। শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ। নূরের ওপর হামলাকারীদের বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ফ্যাসিবাদ বিরোধী সব দলের। রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার মাজারে তৌহিদি জনতার ব্যানারে ভাঙচুর এবং হামলা, সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক। অন্তর্বর্তী সরকারের নিন্দা। এবং বাকেরকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন প্রতিদ্বন্দ্বীরা। অনলাইনে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।